যদি বাংলাদেশে এখন চান যে আমি ইলিয়াস, আমি ধরেন বাংলাদেশে থাকতাম, আমি যেইখানেই থাকি, আপনি যদি চাইতেন আমারে যা ইচ্ছা করতে পারতেন, স্বীকার করলাম। কিন্তু সমস্যা কি জানেন ভাই, আমরা তো একসঙ্গে কাজ করার জন্য আসছি। কাতারে বসা ভাই, কাতারে বসা থ্রেট করে ইলিয়াস তুই দেশে আয়, সে কিন্তু কাতারে ফেসবুকে এটাই বললাম, কমেন্ট করলে কমেন্ট করলে বলে দেশে আয়। সব দেশপ্রেমিকের দেশে বিদেশ থাকে, আমার ধারণা যে সব দেশপ্রেমিকের বিদেশ থাকে। এখন রাব্বানি ভাই, আমিও দেশে যাইতে চাই, আমারও খুব ভালো, আমার ইচ্ছা করে, আমার মা মারা গেছে, আমি দেশে যাইতে পারি না, আমার বিরুদ্ধে মামলা টামলা হয়েছে। তো এখন আমাকে একটা ছাত্রলীগের পদ দিতে হবে, তাইলে ভাই আপনি একটু ফেস করেন। আমি তারেক জিয়াকে বলছি দেশে আসে ফেস করেন। আমি ছাত্রলীগের একটা পদ দেন, তাইলে অন্তত এইটা নিশ্চিত হবে যে আমার অর্থনৈতিক আর কোনো সমস্যা থাকলো না। কারণ ছাত্রলীগ করলে তারা বাংলাদেশে আপনাকে মেম্বার করা হবে, আপনি আসেন, আমরা ভালো কাজ করবো। আমি ছাত্রলীগের না, আপনি ঠিক মানবিক ভালো কাজ করার জন্য আপনি আসেন। ভাই আমি মানে কথার মাঝখানে ই করলে আসলে কনসেন্ট্রেশন হারায়। সরি না, আপনি ছাত্র কথা বলে আমাকে বলতে হবে ভাই। আমি গোলাম রাব্বানি, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ইলিয়াস ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ, শুনেন এক মিনিট, আপনার শুনবো। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি গোলাম রাব্বানি কোন মন্ত্রণালয় ডিপার্টমেন্টে কোথাও একটা টাকার কাজ করি নাই। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি তো বিদেশ থেকে অনেক দেশের খবর রাখেন, আপনি খোঁজ নেন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে এনিহোয়ার 1 টাকার কাজ গোলাম রাব্বানি অবৈধভাবে করছে কিনা। আমি যদি এটা বলছি যে আপনি ছাত্রলীগকে ঢালাভাবে বলবেন না, সবাইকে এক পাল্লায় মাপবেন না ভাই, করে বলতে চাই না। কিন্তু আপনি প্রসঙ্গটা যেহেতু আনলেন রাব্বানি ভাই, যেদিন কিনা আমি তো আপনার চ্যালেঞ্জ দিয়ে বের হয়েছে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রলীগের নেতাদের সাথে আপনার ফোন রেকর্ড বের হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আপনাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে আপনি চাঁদাবাজি করেছেন। যদি না করে থাকেন তাহলে শেখ হাসিনা ভুল করেছে, আপনার দুটার একটা করা উচিত ছিল, হয় ওই দিন পদত্যাগ করা উচিত ছিল, অথবা ওইটা মেনে নিতে হবে যে আপনি চাঁদাবাজ। দুইটার একটা মেনে নিতে হবে। আপনি কোনটা মানবেন? আপনি তো মানেন নাই কিছু। আপনি কি যেটা করেছেন আইনের মাধ্যমে আমি যদি আইনের মাধ্যমে হতো তাহলে কিন্তু আপনাকে প্রথমে পুলিশ জেলে নিত, গ্রেফতার করতো, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসতো, তারপরে আপনি থানায় যেতেন, তারপরে জেলে যেতেন, জেলে যাওয়ার পরে কোর্টে যেতেন, কোর্টে যেয়ে আমি তো কোনো অন্যায় করি নাই। তাহলে আপনাকে যেহেতু বের করা হয়েছে, তাহলে শেখ হাসিনাকে আপনার বয়কট করা উচিত। আপনি করবেন না? তাহলে দুটো একসাথে আমরা মানতে পারছি না। আমরা দুজনের একজনকে মনে করছি অপরাধ করেছে, হয় শেখ হাসিনা অপরাধ করেছে অথবা আপনি অপরাধ করেছেন, দুটার একটা। এবার আপনি কোনটা মানবেন সেটা আপনার পরের বক্তব্যে আপনি জবাব দেবেন। 2 নাম্বার হচ্ছে, আপনি আপনার যে ছাত্রলীগের কমিটি ছিল, আপনার ঠিক আগের কমিটির একজনকে আমরা দেখেছি, আমি নাম ধরে বলছি, সোহাগ সাহেবকে দেখেছি যে সুন্দর ব্যাগ টেক নিয়ে তারপরে নমিনেশন পেপার জমা দিতে এসেছে 2018 সালে নির্বাচনে। ছাত্রলীগের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েই তার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তিনি কিভাবে নমিনেশন পেপার কিনতে আসেন এবং নির্বাচনে যেতে যান? কারণ বাংলাদেশে এখন নির্বাচন করতে গেলে তার অন্তত 2-4 কোটি টাকার মালিক হতে হবে, সেটা লিকুইডিটি মানি থাকতে হবে। তো সেই লোক কিভাবে নির্বাচনে যায়? অর্থাৎ আমরা দেখছি, আমরা তো বাংলাদেশেরই মানুষ, তো আমরা তো জানি যে ছাত্রলীগের এখন ইনকাম ভালো, অথবা আপনি যদি আমাকে একটা পদ দেন আমি দেশে ফিরে আসতে রাজি আছি ভাই, আর কোনো কিছু দরকার নেই। 3 নাম্বার হচ্ছে যেটা বলতে চাই, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। না, কবর ভাঙি নাই ভাই, আপনি ভিডিওটা আবার দেখবেন। যেটা করেছেন, একটা প্লাস্টিকের সাইনবোর্ড ছিল, শহীদ লেখা দেওয়া হয়েছে। আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার বক্তব্য শুনছিলাম। আপনি আশা করছি শুনবেন, এবং আমার কোনো ভুল থাকলে সেটা আপনার বলেন। তো আপনি সেখানে যেটা করেছেন, আপনার 1 নাম্বার হচ্ছে, যদি আপনার মনে হয় যে দেশের আইনের কোনো ব্যত্যয় ঘটেছে, আপনার একটা মামলা করা উচিত ছিল যে এই ট্রাইব্যুনালে ওনার রায় হয়েছে, রায় হওয়ার পরে ওনার ফাঁসি হয়েছে, উনি শহীদ দিতে পারেন না, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে এই শহীদ কিন্তু কোনো রাষ্ট্রীয় সম্মাননা না। আমি আপনাকে একটু 30 সেকেন্ড একটা কথা বলছি, এখানে রাব্বানি ভাই তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। আমাকে যেই কেসে অভিযুক্ত করা হয়েছে, এখানে গোলাম রাব্বানি এই প্রোগ্রামে বলছেন যে ধর্ষণের অভিযোগে নাই, ধর্ষণের সহযোগিতা, অর্থাৎ ভিকটিমের যে অভিযোগ ছিল যে মেয়েটি আমার কাছে বিচার দিয়েছিল, আমি বিচার করি। আমার ব্যাখ্যা আমি দিয়েছি যে ফৌজদারি অপরাধের বিচার করা আমি কোনো অথরিটি না। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, আমি চ্যানেল আইয়ের 3য় মাত্রায় একটি প্রোগ্রামে গেছিলাম, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে কমেন্টস করছেন যে নূর তো ধর্ষক, সেই প্রোগ্রামে কয় টাকা দিল। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, যেখানে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি তারাই আপনার ধরেন আইনের তোয়াক্কা না করে একজনকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। সুতরাং ছাত্রলীগ তো তাদের ব্যক্তিগত ব্যাপার, অনুসরণ ব্যক্তিগত ব্যাপার।
আপনি একজনের সাথে আরেকজনকে মিলাবেন না। আমি কখনোই মানে ইন্টেনশনালি কখনোই বলি নাই যে আমার সাবেক বিপি ধর্ষক। সেখানে আপনি একজন আইনের ছাত্র, সে বিবাহিত লোক, সে কিভাবে ধর্ষক হবে? আইনের মাধ্যমে যাওয়া, যদি তারা কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে আইনের মাধ্যমে যাওয়া। ভাই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু মাসুদ কামাল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন, আপনার মাধ্যমে আপনাকেই বলতে চাচ্ছিলেন। জি 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 মাসুদ ভাই প্লিজ। না আমার আপনি নতুন করে বলার কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে কি, দেখেন প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাই না? 2 ঘন্টা ধরে এখন যে আলোচনা চলছে, সরকার যেটা বলি, বিশেষ করে আপনার নূর এবং ইয়ের সঙ্গে, এই রব্বানির সঙ্গে এইভাবে যদি আপনার মনে করেন ও বললো আমি বললাম, ও বললো আমি বললাম, এভাবে বললে কিন্তু আপনার সারা চলবে। হ্যাঁ, তো সারা চলানোর মতো ওনাদের এনার্জি আছে। আমি তো বুড়া মানুষ ভাই, আমার আপনি আরেকটু বসেন, আপনি বুড়া অবশ্যই না, আপনি এত বুড়া হন না। আচ্ছা, আমার মনে হয় মাসুদ কামাল ভাই শেষ করুক, ইলিয়াস ভাইয়ের পরে মাসুদ কামাল ভাই শেষ ফিনিশিং দেখ, ভালো হবে। সিনিয়র থেকে সিনিয়র কবরের ফলক আপনি সরাতে গিয়েছেন, সেটা আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল। আপনি মামলা করতে পারতেন, তারপরে কোর্ট যদি মনে করে সেখানে তারা লোক পাঠিয়ে তারপর সেটা সরাতে পারতো, সেটা আপনি করেন নাই। 2 নাম্বার অপরাধ যেটা করেছেন সেটা হচ্ছে তাদের পরিবার, সে কিভাবে মারা গেছে সেটা তাদের ব্যাপার, সেটা মানে রাষ্ট্র সেটার বিচার করেছে, সেই বিচার নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু তারা মনে করছে যে তার বাবা বা তার স্বামী সে যে রাজাকার, এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? সে যে অবশিক্ষিত রাজাকার, এটা নিয়ে অবশ্যই আছে। সে কোথাও বলেন নাই কখনো সে যে রাজাকার, অবশ্যই আছে। সে কখনোই বলতে হবে কেন? আপনি বলছেন চট্টগ্রাম ভাই জানে, কিন্তু যে আদালত থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, সেই ট্রাইব্যুনাল নিয়ে আমাদের সমস্যা আছে। অতএব আমরা এই বর্তমানের এই আইন মানি না। আমি ব্যক্তিগতভাবে এই আইন আমি মানি নাই। এই ট্রাইব্যুনাল নিয়ে যথেষ্ট স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এগুলো ওপেন সিক্রেট, এগুলো কোনো কিছু তো গোপন নাই রাব্বানি ভাই, মানে গোপন না তো, আপনি নিজেও জানেন। 30 বছর 40 বছর আগের কেস আপনি এখন যে করা সৎসাহস করেছেন, সেখানে আপনার মানে সবকিছু পারফেক্ট হবে এভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন? 40 বছর আগের তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ইয়ে করবে, প্রধান বিচারপতিকে বলবে যে একটারে ঝুলাই দাও, যত তাড়াতাড়ি পারো একটাকে ঝুলাই দাও, প্রমোশন দিব, এটা বলবে? এটা স্কাইপ কেলেঙ্কারিতে বের হয়েছে এইসব কথাবার্তাগুলো। অতএব এটা নিয়ে তো ভাই বিতর্ক আপনারা তৈরি করেছেন, আমরা করি না। অতএব এই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সে বিচার আমি মানি না। আর শহীদ, আচ্ছা যাই হোক ইলিয়াস ভাই, আমি এই ছোট বিষয়টা আমি কনক্লুড করছি। আমি কিন্তু তারপরে বলে দুঃখ প্রকাশ করেছি যখন দেখেছি যে সেটা আমার ইন্টারেস্ট ছিল সিম্পল, যে নামের আগে শহীদ কথাটা মানে ভালো লাগে নাই আমার কাছে। আমি সহ না, আরো সবার সাথে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের ওই ইয়ে না, সার্টিফিকেট না যে এটার জন্য আপনাকে ভাতা দিতে হবে। শহীদ লাগাইলে কিন্তু সরকারি কোনো ভাতা চায়নি, আপনার ছাত্রলীগের কাছে। এই ঘটনার জন্য আমি কিন্তু পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, অনেকে খারাপ লেগেছে। একজন মানুষ মারা গেলে আসলে কিছু থাকে না। আমি বলেছি ইলিয়াস ভাই, অনুভূতিতে আঘাত দিয়েছেন আপনি, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এটা করা ঠিক হয়, কারণ কবর কিন্তু সবারই থাকবে, বাড়িঘর সবারই থাকবে। আমি দুঃখ প্রকাশ করেছি আমি আবারও বলছি, একজন মানুষ মারা গেলে তার কিছু থাকে না। এই ঘটনার পরে আমি দুঃখ প্রকাশ করেছি। যে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনার কাছে। এটা এই ধরনের, আপনার কাছে অন্তত আমার এই ধরনের প্রত্যাশা ছিল যে আপনি অনেক আগে এটা নিয়ে অ্যাপ্রিশিয়েট করি আমরা। হ্যাঁ, আপনার কাছে এটা আমরা অন্তত আশা করি নাই। এটা অন্য ছাত্রলীগের কারো কাছে, লেখক ভট্টাচার্যের কাছে আশা করতে পারি, কিন্তু আপনার কাছে আমরা যখন গিয়ে ভাই আমি যখন গিয়েছিলাম সবাই মিলে বলেছেন। দ্যাটস গ্রেট। ইলিয়াস ভাই বলবেন। জি, তো এখন এইসব যদি বাদ দেওয়া হয়, আপনি এককভাবে তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করেন না। ছাত্রলীগের যে চরিত্র, সেটা আমরা জাহাঙ্গীরনগরে আজকে যে আপনার যে ঘটনা, আমি ভাই চেষ্টা করছি পজিটিভ দিকে দেওয়ার জন্য, চেষ্টা করেছি। রাইট, কিন্তু সেটা আমরা দেখছি না। দেশের সার্বিকভাবে ছাত্রলীগ পজিটিভ দিকে যাচ্ছে। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, বরং আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আপনার অভিমত অনুযায়ী, অতএব আপনাকে কিন্তু রাখা হয়নি, আপনাকে সরিয়ে আমার অনুযায়ী না, আপনি তো জানেনই, সেটা তো আমি ওপেনলি দিয়েছি। ম্যাডামের দুর্নীতির সব তথ্য আমি ওপেন দিয়েছি, 4বার আমি আপলোড করেছি। আপনার কাছে আসবো আমি, মানে ইলিয়াস ভাই শেষ করলে 1 মিনিট করে সবাই একটু বলার সুযোগ পাবেন। জি, এরপরে শেষ করবো। এটাই হচ্ছে বেসিক্যালি, এটাই হচ্ছে ছাত্রলীগের চরিত্র। আমরা যেটা দেখছি, হাতুড়ি চাপাতি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে, অথচ শিবিরের মেসেজ যাওয়া হচ্ছে, শিবিরের লোকজন যেখানে থাকছে সেখানে কোরআন হাদিসের বই পাওয়া হচ্ছে। সেই কোরআন হাদিসের বইকে বলা হচ্ছে জঙ্গি। শিবির নিয়ে আসলে বললেন না ইলিয়াস ভাই, একবারে ব্রাশ ফায়ার করে আপনি 8 জনকে মেরে ফেলছেন। আপনার তো এটা নিশ্চয়ই মনে আছে। মানুষ মানে একজন ছাত্রকে মেরে ম্যান হলে ফেলে রাখছে। তো মারিং কাটিং এর ইতিহাস কিন্তু শিবির শুরু করেছে। রক কাটা বলেন বা আদার্স যাই বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2006 সালে পরীক্ষা দিতে গিয়েছি, তাদের ত্রাস দেখেছি।
আমি কেন রাব্বানি সেরা ভাই, জিন্স পরেছি রাব্বানি এই জন্য ভাই, please, আমাকে নিয়ে র্যাক দিয়েছে। আমারে ভাই প্লিজ ইতিহাস চট্টগ্রাম নিয়ে বিশ্ব দিবেন না, ভাই, ইতিহাস নিয়ে টানলে কিন্তু আমি আমাকে সোজা দৌড় দিয়ে আমাকে কিন্তু 73 যাব। আমার ইতিহাস নিয়ে টান দিলে 73 যাব, যে সময় শিবির আসেও না এই দেশে, শুনেন, আওয়ামী লীগ ছাড়া আমি কোনো দলই নিজে ছিল না। শিবিরের সোজা 73 যাব। র্যাগিং এর শিকার আমি অতএব- হয়েছি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সালামানত হলে। ভাই আমি অস্বীকার করি না তো শিবির র্যাগিং করেন, আমি অস্বীকার করি না শিবির রক কেটেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু শিবির রক কেটেছে, শিবির কয়জন মানুষকে মেরেছে, শিবির কোথায় একটা টেন্ডারবাজির একটা মামলা দেখাবেন, শিবিরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেখাবেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে না মানে- এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে আমি বলবো না, আমি শিবিরের কথা বলছি না, যে ওই Right. ছাড়া ওরা ধর্মীয় অতএব- এক্সট্রিমিজম প্র্যাকটিস করে, কিন্তু এই যে টেন্ডারবাজি নিয়ে আমি কখনো দেখি নাই। মানে টেন্ডারবাজির কথা কিন্তু ভাই, টেন্ডারবাজির এসব রাজনীতি ছাত্র রাজনীতিতে ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান, এটা তো আপনার শেয়ার করবেন না ভাই। হতে পারে কেন আপনি ইতিহাস জানেন না? না না, আমি শুনি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি ঢুকিয়েছে, এটা আমি শুনি নাই, আমি জানি না। আমি কোন, আপনি যদি রেফারেন্স দিতে পারেন, আপনি একটা বই দেন, একটা বইয়ের নাম বলেন, আমি ওই বইটা পড়বো। আমি আপনাকে দিব, প্লিজ অবশ্যই দিবেন। এরপরে হচ্ছে ঠিক আছে। আপনার জাহাঙ্গীরনগরে যে ঘটনা হচ্ছে, জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, এটা কি মিথ্যা কথা আছে ভাই? এটা আপনি জানেন, এটা আপনাদের এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব, এটা কোনো দালিলিক প্রমাণ নাই, এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই। ঠিক আছে, এই সব মিলিয়ে আমি এখন ছাত্রলীগের যে অবস্থা দেখছি ভাই, এটা আসলে কোনো ভদ্র মানুষ এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা মা ধরুন ছাত্রলীগ, কিন্তু কেউ কলেজ হাই ছাত্র দলের ইমেজ আছে ভাই, ভাই প্রতিটা ছাত্র দলের ইমেজ আছে কোনো? প্রতিটা করলে তো ভাই সমস্যা হবে। আমি কথা বলতে পারি। ইলিয়াস সাহেব শেষ করুক, হ্যাঁ শেষ করুক, এরপর বলবেন। তো কোনো বাবা মা কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না, ছাত্রলীগ করে কোথায়? বিশ্ববিদ্যালয়ে এসে, যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে, আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে। এইটা কেউ এই ধরনের, মানে এটা তো ছাত্রলীগ কি করবে? ছাত্রলীগ তো কোনো নাম না, এটা এখন গালির নাম ভাই। আপনি রাব্বানি ভাই, আপনি এখন আপনার চেয়ারে বসে হয়তো কথা বলছেন, কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষের যে অনুভূতি সেটা একটু শুনুন। তারা কি মনে করে, আপনাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আপনি একটু নিজে মনে করুন। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর নুরু ভাইয়ের একটা, এই করোনার সময় ছাত্রলীগের চেয়ে বেশি ভালো কাজ কেউ করেছে? ছাত্রলীগের অর্ধেক কাজ কেউ করেছে এই পুরো করোনা কালে? ঘরে বসে কথা বলা আর মাঠে গিয়ে কাজ করা অনেক ডিফারেন্স। ছাত্রলীগের চেয়ে এরকম রিস্ক নিয়ে অনেক বেশি ভালো এভাবে কাউন্টার রিকাউন্টার চললে প্রোগ্রাম বোধহয় আজকে শেষ হবে না, একটু কাউন্টার রিকাউন্টার না করে শেষের দিকে যাই। আমি একটু শেষ কথা বলি, এগুলো চলবে, সবার সমস্যা আছে ভাই। আসেন আমরা পজিটিভ কাজ করি, রাব্বানি ভাই আসেন, ভালো কাজ করি আমরা। হ্যাঁ দ্যাটস গ্রেট। রাব্বানি ভাই, ইলিয়াস ভাই শেষ করুন, এরপর আপনার কাছে আসছি, 1 মিনিট করে আপনার কাছে শুনবো। আপনি রাব্বানি ভাই এখানেও কিন্তু আপনারা পরিচয় দিচ্ছেন, এরকম করলে তো হবে না। আমরা তো আপনার কথার মাঝখানে এরকম করি নেবে, আমি শেষ করে দিচ্ছি, তারপরে আমার সময় দেওয়ার দরকার নেই ভাই। আপনি ভালোভাবে ছাত্রলীগকে যেভাবে বাস দিতেছেন, আর আপনি এটা পক্ষপাত মতো কথা বলতেছেন। আপনি ভালো কাজ করছেন, সেটাও তো আপনি ভালো কাজ করছেন, আপনার মতো করে ছাত্রলীগের যা করছে সেটা বলছে, পাশাপাশি আপনি ভালো কাজ। এখানে কিন্তু ছাত্র দলের একজন আসে নাই কিন্তু রাব্বানি ভাই। যদি ছাত্র দলের কেউ আসতো, তার সাথে আমার কথা হতো, তার সাথে আমার প্যানেলে যদি থাকতাম, তাহলে আমি তার ব্যাপারে কথা বলবো, সে আমার সমালোচনা করতো। আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছে, দোষ আছে। আমি অনেক সময় প্রত্যাশা বেশি আপনার কাছে, যে কারণে আপনার উপরে বেশি। সাগর ভাই, শাসন করা তারই সাজে সোহাগ করেছে, এই কারণে আপনার চেয়ারটা দেখছেন, আপনার চেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্রধান আকর্ষণ কিন্তু আপনি। অতএব আমরা কিন্তু সবাই আপনার কাছেই যাবো, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এখন নূর ভাইয়ের একটা কথা বলি ভাই, আবার নূরের পেছনের ইয়েটা দেখেন, নূরের পেছনের পর্দাটা দেখেন, এটার দাম কিন্তু বেশি না, 1300 টাকা হবে। নূর ভাইয়ের একটা কথা বলি, নূর ভাই বলেছেন যেটা নিয়ে সবচেয়ে আওয়ামী লীগ এখন ব্যবসাটা করে, যে মুক্তিযুদ্ধের মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ। আমি ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি। স্বাধীনতার দলিল পত্র 590-91 নাম্বার পৃষ্ঠা, সেখানে মাওলানা ভাসানী ঢাকায় একটা জনসভা করেছে, এবং সেই জনসভায় তিনি 71 সালে সেই জনসভায় তিনি 3 লক্ষাধিক মানুষের সামনে, যেটা 7ই মার্চের যে ভাষণ, সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ, যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন, সেটা সামনে এসেছে। কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাসানীর। এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয়, সেটা হচ্ছে 1957 সালের 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয়।
ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম। মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক, আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন। তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই 25শে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানীকে নতুন দল গঠন করতে হয়েছে। কেন জানেন? কারণ ভাসানী তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয় নাই। কেন? তিনি স্বাধীনতার কথা বললেন, এই জন্য তাকে দলে রাখা হয় নাই। তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে 25শে জুলাই 1957 সালে নতুন দল গঠন করলেন। সেই দলের থেকেই তিনি ন্যাপ, এই তারপর থেকেই সেই ন্যাপ চললো। অতএব ভাসানী কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে। তারপরেরটা বলি, এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাসানী সাহেবের অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছু, এগুলো ইতিহাসের সবকিছু আপনারা জানেন। সবশেষ যেটা ডকুমেন্ট সেটা বলি, সেটা হচ্ছে শারমিন আহমেদের, যিনি তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে, তিনার বই নেতা ও পিতা বইয়ের 45-46 নাম্বার, 2টা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতর কয়েকটা বিষয় লেখা আছে। এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, নূরজাহান মোর্শেদ, তারপরে হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ইনারা বেশ কয়েকজন গিয়েছিলেন 25শে মার্চ রাতে যে মুজিব সাহেব আপনি যেহেতু বঙ্গবন্ধু আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা হয়ে যেতে হবে, আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল, যে বাসাতে তারা থাকবে গোপনীয়ভাবে এবং সেখানে থেকেই মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ এসে তিনি বললেন আমি যাব না। এরপরে বললো ওকে ঠিক আছে, আপনি যেহেতু যাবেন না, আপনি যেহেতু গ্রেপ্তার হবেন, তাহলে আমাদেরকে এই স্বাধীনতা ঘোষণাপত্র এটা আপনি পড়ে শোনান। আমাদের টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে, টেপ রেকর্ডারে পড়েন। আমি কিন্তু ইতিহাসের বই থেকে বলছি, ওনার বইয়ের 45-46 নাম্বার পৃষ্ঠা পড়লে আপনারা এগুলো পাবেন। সেখানে তিনি বলছেন না আমি টেপ রেকর্ডারে বক্তব্য দিব না। তারপরে বললেন যে ঠিক আছে তাহলে এটা একটা সিগনেচার করেন। তিনি বলেছেন আমি সিগনেচার করব না। তিনি বললেন যে তোমরা সবাই যাও, নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। অর্থাৎ যেই 26 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণের পরে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল না। অনেকে বলছেন যে উনি ওনার পক্ষে, উনি সেটা ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু উনি না বললেও পারতেন। 27 তারিখ হচ্ছে হরতাল ছিল শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী। অতএব এই স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সেই বইয়ের 196 নাম্বার পৃষ্ঠায় ব্যারিস্টার আমিনুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব সরাসরি, আমি কোট আনকোট পড়ছি এই লাইনটা, শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের সাথে কোনো লিঙ্ক রাখতে চাননি। উনি হয়তো একটি নেগোসিয়েশন চাচ্ছিলেন। শেখ মুজিব জানতেন তাকে হত্যা করা হবে না, সেই জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কোট আনকোট বললাম রাব্বানী ভাই, আমি কিন্তু আমার লেখা বই পড়ছি না, তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে শারমিন আহমেদের বইতে পড়ছি। সব শেষ আমি ওই যে আমার সেই দর্শকের বক্তব্যের প্রশ্নটা উত্তর দিতে চাই, যে কুষ্টিয়াতে যে ভাস্কর্য ভাঙা হয়েছে, আর যে সেই কুষ্টিয়া জেলার এসপি যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল। ভাই, কুষ্টিয়া জেলার যারা এখন এই যে এই বয়সের যারা এসপি, তারা সবাই কিন্তু ছাত্রলীগ থেকেই গিয়েছে। তো এই ব্যক্তি সেখানে যে আছেন খুব নিজেদের লোক, সেটা কিন্তু সরকার আগে থেকেই জানতো বলেই সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটা ভাঙা হয়েছে। শেখ মুজিবের ভাস্কর্য যে কোনো মাদ্রাসা ছাত্র ভাঙে নাই, সেটার প্রমাণ হচ্ছে ওই ভাস্কর্য যারা ভাঙতে যাচ্ছিল তাদের পেছনে পেছনে সিসি ক্যামেরা হাঁটছিল। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এই পৃথিবীতে এখন পর্যন্ত এরকম সিসি ক্যামেরা আমি দেখি নাই যে যারা ভাঙতে যাচ্ছে তাদের বাড়ি থেকে শুরু করে ফলো করে একেবারে ভাঙা পর্যন্ত ফলো করেছে, এবং সুন্দর করে কোনো দিকে তাকায় না। হাতুড়িও সেই জায়গায় রেডি ছিল, হাতুড়ি দিয়ে। তো এখন হাতুড়ি কাদের জাতীয় প্রতীক সেটা তো আমরা জানি। অতএব এটা নিয়ে তো কথা বলার কিছু নেই ভাই। যাই হোক রাব্বানী ভাই, আমার কথা শেষ হলে আমি নুরুর কাছে যাচ্ছি। এবার রাব্বানী ভাই, আচ্ছা আমি কিন্তু আর বলবো না, আমি বলছি যে যদি বাংলাদেশে এখন চান যে আমি ইলিয়াস, আমি ধরেন বাংলাদেশে থাকতাম, আমি যেইখানেই থাকি, আপনি যদি চাইতেন আমারে যা ইচ্ছা করতে পারতেন, স্বীকার করলাম। কিন্তু সমস্যা কি জানেন ভাই, আমরা তো একসঙ্গে কাজ করার জন্য আসছি। কাতারে বসা থ্রেট করে ইলিয়াস তুই দেশে আয়, সে কিন্তু কাতারে ফেসবুকের কমেন্ট করলে বলে দেশে আয়। কাতারে সব দেশপ্রেমিকের দেশে বিদেশ থাকে, আমার ধারণা যে সব দেশপ্রেমিকের বিদেশ থাকে। এখন রাব্বানী ভাই, আমিও দেশে যাইতে চাই, আমারও খুব ভালো, আমার ইচ্ছা করে। আমার মা মারা গেছে, আমি দেশে যাইতে পারি না, আমার বিরুদ্ধে মামলা টামলা হয়েছে। তো এখন আমাকে একটা ছাত্রলীগের পদ দিতে হবে, তাইলে ভাই আমি ছাত্রলীগের একটা পদ দেন, তাইলে অন্তত এইটা নিশ্চিত হবে যে আমার অর্থনৈতিক আর কোনো সমস্যা থাকলো না। কারণ ছাত্রলীগ করলে তারা বাংলাদেশে আপনাকে মেম্বার করা হবে, আপনি আসেন, আমরা ভালো কাজ করবো। আমি ছাত্রলীগের না, আপনি ঠিক মানবিক ভালো কাজ করার জন্য আপনি আসেন। ভাই আমি মানে কথার মাঝখানে ই করলে আসলে কনসেন্ট্রেশন হারায়। সরি না, আপনি ছাত্র কথা বলে আমাকে বলতে হবে ভাই। আমি গোলাম রাব্বানী, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ইলিয়াস ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ, শুনেন এক মিনিট,
আপনার শুনবো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি গোলাম রাব্বানী কোন মন্ত্রণালয় ডিপার্টমেন্টে কোথাও একটা টাকার কাজ করি নাই। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি তো বিদেশ থেকে অনেক দেশে খবর রাখেন, আপনি খোঁজ নেন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে এনি হয় এক টাকার কাজ গোলাম রাব্বানী অবৈধভাবে করছে কিনা। আমি শুধু এটা বলছেন যে আপনি ছাত্রলীগকে ঢালাভাবে বলবেন না, সবাইকে এক পাল্লায় মাপবেন না ভাই। করে বলতে চাই না, কিন্তু আপনি প্রসঙ্গটা যেহেতু আনলেন রাব্বানী ভাই, যেদিন কিনা আমি তো আপনার চ্যালেঞ্জ দিয়ে বের বললাম। হয়েছে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রলীগের নেতাদের সাথে আপনার ফোন রেকর্ড বের হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আপনাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে আপনি চাঁদাবাজি করেছেন। যদি না করে থাকেন তাহলে শেখ হাসিনা ভুল করেছে। আপনি আপনার দুটার একটা করা উচিত ছিল, হয় ওই দিন পদত্যাগ করা উচিত ছিল, অথবা ওইটা মেনে নিতে হবে যে আপনি চাঁদাবাজ। দুইটার একটা মেনে নিতে হবে। আপনি কোনটা মানবেন? আপনি তো মানেন নাই কিছু। আপনি কি যেটা করেছেন আইনের মাধ্যমে আমি যদি আইনের মাধ্যমে হতো তাহলে কিন্তু আপনাকে প্রথমে পুলিশ জেলে নিত, গ্রেফতার করতো, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসতো, তারপরে আপনি থানায় যেতেন, তারপরে জেলে যেতেন, জেলে যাওয়ার পরে কোর্টে যেতেন, কোর্টে যেয়ে আমি তো কোনো অন্যায় করি নাই। তাহলে আপনাকে যেহেতু বের করা হয়েছে, তাহলে শেখ হাসিনাকে আপনার বয়কট করা উচিত। আপনি করবেন না? তাহলে দুটো একসাথে আমরা মানতে পারছি না। আমরা দুজনের একজনকে মনে করছি অপরাধ করেছে, হয় শেখ হাসিনা অপরাধ করেছে অথবা আপনি অপরাধ করেছেন। দুটার একটা। এবার আপনি কোনটা মানবেন সেটা আপনার পরের বক্তব্যে আপনি জবাব দেবেন। 2 নাম্বার হচ্ছে, আপনি আপনার যে ছাত্রলীগের কমিটি ছিল, আপনার ঠিক আগের কমিটির একজনকে আমরা দেখেছি, আমি নাম ধরে বলছি, সোহাগ সাহেবকে দেখেছি যে সুন্দর ব্যাগ টেক নিয়ে তারপরে নমিনেশন পেপার জমা দিতে এসেছে 2018 সালে নির্বাচনে। ছাত্রলীগের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েই তার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তিনি কিভাবে নমিনেশন পেপার কিনতে আসেন এবং নির্বাচনে যেতে যান? কারণ বাংলাদেশে এখন নির্বাচন করতে গেলে তার অন্তত 2-4 কোটি টাকার মালিক হতে হবে, সেটা লিকুইডিটি মানি থাকতে হবে। তো সেই লোক কিভাবে নির্বাচনে যায়? অর্থাৎ আমরা দেখছি, আমরা তো বাংলাদেশেরই মানুষ, তো আমরা তো জানি যে ছাত্রলীগের এখন ইনকাম ভালো, অথবা আপনি যদি আমাকে একটা পদ দেন আমি দেশে ফিরে আসতে রাজি আছি ভাই, আর কোনো কিছু দরকার নেই। 3 নাম্বার হচ্ছে, যেটা বলতে চাই, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। না, কবর ভাঙি নাই ভাই, আপনি ভিডিওটা আবার দেখবেন। যেটা করেছেন, একটা প্লাস্টিকের সাইনবোর্ড ছিল, শহীদ লেখা দেওয়া হয়েছে। আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার বক্তব্য শুনছিলাম। আপনি আশা করছি শুনবেন, এবং আমার কোনো ভুল থাকলে সেটা আপনার বলেন। তো আপনি সেখানে যেটা করেছেন, আপনার 1 নাম্বার হচ্ছে, যদি আপনার মনে হয় যে দেশের আইনের কোনো ব্যত্যয় ঘটেছে, আপনার একটা মামলা করা উচিত ছিল যে এই ট্রাইব্যুনালে ওনার রায় হয়েছে, রায় হওয়ার পরে ওনার ফাঁসি হয়েছে, উনি শহীদ দিতে পারেন না, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে এই শহীদ কিন্তু কোনো রাষ্ট্রের সম্মাননা না। আমি আপনাকে একটু 30 সেকেন্ড একটা কথা বলছি যে এখানে রাব্বানী ভাই তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। আমাকে যেই কেসে অভিযুক্ত করা হয়েছে, এখানে গোলাম রাব্বানী এই প্রোগ্রামে বলছেন যে ধর্ষণের অভিযোগে নাই, ধর্ষণের সহযোগিতা, অর্থাৎ ভিকটিমের যে অভিযোগ ছিল যে মেয়েটি আমার কাছে বিচার দিয়েছিল, আমি বিচার করি। আমার ব্যাখ্যা আমি দিয়েছি যে ফৌজদারি অপরাধের বিচার করা আমি কোনো অথরিটি না। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, আমি চ্যানেল আইয়ের 3য় মাত্রায় একটি প্রোগ্রামে গেছিলাম, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে কমেন্টস করছেন যে নূর তো দর্শক, সেই প্রোগ্রামে কয় টাকা দিল। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, যেখানে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি তারাই আপনার ধরেন আইনের তোয়াক্কা না করে একজনকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। সুতরাং ছাত্রলীগ তো তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আপনি একজনের সাথে আরেকজনকে মিলাবেন না। আমি কখনোই মানে ইন্টেনশনালি কখনোই বলি নাই যে আমার সাবেক বিবি ধর্ষক। সেখানে আপনি একজন আইনের ছাত্র, সে বিবাহিত লোক, সে কিভাবে ধর্ষক হবে? আইনের মাধ্যমে যাওয়া, যদি তারা কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে আইনের মাধ্যমে যাওয়া। ভাই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু মাসুদ কামাল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন, আপনার মাধ্যমে আপনাকেই বলতে চাচ্ছিলেন। জি মাসুদ ভাই প্লিজ। না, আমার আপনি নতুন করে বলার ইচ্ছে নেই। আমার কাছে মনে হচ্ছে কি, দেখেন প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাই না? 2 ঘন্টা যদি এখন যে আলোচনা চলছে, সরকার যেটা বলি, বিশেষ করে আপনার নূর এবং ইয়ের সঙ্গে, এই রব্বানির সঙ্গে, এইভাবে যদি আপনার মনে করেন ও বললো আমি বললাম, ও বললো আমি বললাম, এভাবে বললে কিন্তু আপনার সারা চলবে। হ্যাঁ, সারা চলানোর মতো ওনাদের এনার্জি আছে। আমি তো বুড়া মানুষ ভাই, আমার আপনি আরেকটু বসেন, আপনি বুড়া অবশ্যই না, আপনি এত বুড়া হন না। আচ্ছা, আমার মনে হয় মাসুদ কামাল ভাই শেষ করুক, ইলিয়াস ভাইয়ের পরে মাসুদ কামাল ভাই শেষ ফিনিশিং দিক ভালো হবে। সিনিয়র থেকে সিনিয়র কবরের ফলক আপনি সরাতে গিয়েছেন, সেটা আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল। আপনি মামলা করতে পারতেন, তারপরে কোর্ট যদি মনে করে সেখানে তারা লোক পাঠিয়ে তারপর সেটা সরাতে পারতো, সেটা আপনি করেননি। 2 নাম্বার অপরাধ যেটা করেছেন সেটা হচ্ছে তাদের পরিবার, সে কিভাবে মারা গেছে সেটা তাদের ব্যাপার, সেটা মানে রাষ্ট্র সেটার বিচার করেছে, সেই বিচার নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু
তারা মনে করছে যে তার বাবা বা তার স্বামী সে যে রাজাকার, এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? সে যে অবশিক্ষিত রাজাকার, এটা নিয়ে অবশ্যই আছে। সে কোথাও বলেন নাই কখনো সে যে রাজাকার, অবশ্যই আছে। সে কখনোই বলতে হবে কেন? আপনি বলছেন চট্টগ্রাম ভাই জানে, কিন্তু যে আদালত থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয় সেই ট্রাইব্যুনাল নিয়ে আমাদের সমস্যা আছে। অতএব আমরা এই বর্তমানের এই আইন মানি না। আমি ব্যক্তিগতভাবে এই আইন আমি মানি নাই। এই ট্রাইব্যুনাল নিয়ে যথেষ্ট স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এগুলো ওপেন সিক্রেট, এগুলো কোনো কিছু তো গোপন নাই রাব্বানি ভাই, মানে গোপন না তো আপনি নিজেও জানেন ভাই। স্কাইপ 30 বছর 40 বছর আগের কেস আপনি এখন যে করা সৎসাহস করেছেন, সেখানে আপনার মানে সবকিছু পারফেক্ট হবে এভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন? 40 বছর আগের তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ইয়ে করবে, প্রধান বিচারপতিকে বলবে যে একটারে ঝুলাই দাও, যত তাড়াতাড়ি পারো একটাকে ঝুলাই দাও, প্রমোশন দিব, এটা বলবে? এটা স্কাইপ কেলেঙ্কারিতে বের হয়েছে এইসব কথাবার্তাগুলো। অতএব এটা নিয়ে তো ভাই বিতর্ক আপনারা তৈরি করেছেন, আমরা করিনি। অতএব এই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সে বিচার আমি মানি না। আর শহীদ, আচ্ছা যাই হোক ইলিয়াস ভাই, আমি এই ছোট বিষয়টা আমি কনক্লুড করছি। আমি কিন্তু তারপরে বলে দুঃখ প্রকাশ করেছি যখন দেখেছি যে আসলে সেটা আমার ইন্টারেস্ট ছিল সিম্পল, যে নামের আগে শহীদ কথাটা মানে ভালো লাগে নাই আমার কাছে। আমি সহ না আরো সবার সাথে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের ওই ইয়ে না, সার্টিফিকেট না যে এটার জন্য আপনাকে ভাতা দিতে হবে। শহীদ লাগাইলে কিন্তু সরকারি কোনো ভাতা চায়নি আপনার ছাত্রলীগের কাছে। এই ঘটনার জন্য আমি কিন্তু পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, তো অনেকে খারাপ লেগেছে। একজন মানুষ মারা গেলে আসলে কিছু থাকে না। রাইট, আমি বলেছি ইলিয়াস ভাই অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এটা করা ঠিক হয় না। কারণ কবর কিন্তু সবারই থাকবে, বাড়িঘর সবারই থাকবে। আমি দুঃখ প্রকাশ করেছি ইলিয়াস ভাই, আমি আবার বলছি একজন মানুষ মারা গেলে তার কিছু থাকে না। এই ঘটনার পরে আমি দুঃখ প্রকাশ করেছি যে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনার কাছে। এটা এই ধরনের আপনার কাছে অন্তত আমার এই ধরনের প্রত্যাশা ছিল যে আপনি অনেক আগে এটা নিয়ে অ্যাপ্রিশিয়েট করি আমরা। হ্যাঁ, আপনার কাছে এটা আমরা অন্তত আশা করি নাই। এটা অন্য ছাত্রলীগের কারো কাছে, লেখক ভট্টাচার্যের কাছে আশা করতে পারি, কিন্তু আপনার কাছে আমরা যখন গিয়ে ভাই আমি যখন গিয়েছিলাম ক্ষমা চেয়েছেন, সবাই মিলে বলেছেন। দ্যাটস গ্রেট। ইলিয়াস ভাই বলবেন। জি, তো এখন এইসব যদি বাদ দেওয়া হয়, আপনি এককভাবে তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করেন না। ছাত্রলীগের যে চরিত্র সেটা আমরা জাহাঙ্গীরনগরে আজকে যে আপনার যে ঘটনা, আমি ভাই চেষ্টা করছি পজিটিভ দিকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। রাইট, কিন্তু সেটা আমরা দেখছি না। দেশের সার্বিকভাবে ছাত্রলীগ পজিটিভ দিকে যাচ্ছে। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, বরং আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আপনার অভিমত অনুযায়ী, অতএব আপনাকে কিন্তু রাখা হয়নি, আপনাকে সরিয়ে আমার অনুযায়ী না, আপনি তো জানেনই, সেটা তো আমি ওপেনলি দিয়েছি। পিসি ম্যাডামের দুর্নীতির সব তথ্য আমি ওপেন দিয়েছি, 4বার আমি আপলোড করেছি ফেসবুকে। আপনার কাছে আসবো আমি, মানে ইলিয়াস ভাই শেষ করলে 1 মিনিট করে সবাই আবার একটু বলার সুযোগ পাবেন। জি, এরপরে শেষ করব। এটাই হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে ছাত্রলীগের চরিত্র। আমরা যেটা দেখছি হাতুড়ি চাপাতি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে, অথচ শিবিরের মেসেজ যাওয়া হচ্ছে, শিবিরের লোকজন যেখানে থাকছে সেখানে কোরআন হাদিসের বই পাওয়া হচ্ছে। সেই কোরআন হাদিসের বইকে বলা হচ্ছে জঙ্গি। শিবির নিয়ে আসলে বললেন না ইলিয়াস ভাই, একবারে ব্রাশ ফায়ার করে আপনি 8 জনকে মেরে ফেলছেন। আপনার তো এটা নিশ্চয়ই মনে আছে। মানুষ মানে একজন ছাত্রকে মেরে ম্যান হোলে ফেলে রাখছে। তো মারিং কাটিং এর ইতিহাস কিন্তু শিবির শুরু করেছে। রক কাটা বলেন বা আদার্স যাই বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2006 সালে পরীক্ষা দিতে গিয়েছি, তাদের ত্রাস দেখেছি। আমি কেন সেরা জিন্স পরেছি এই জন্য আমাকে নিয়ে র্যাগ দিয়েছে। চট্টগ্রাম ভাই আমাকে নিশ্চিত করে যাব, আমার ইতিহাস নিয়ে টান দিলে 73-এ যাবো, যে সময় শিবির আসেও না। এই দেশে আমি নিজে শিবিরের র্যাগিং এর শিকার আমি হয়েছি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি অস্বীকার করি না তো শিবির র্যাগিং করেন, আমি অস্বীকার করি না শিবির রক কেটেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু শিবির রক কেটেছে, শিবির কয়জন মানুষকে মেরেছে, শিবির কোথায় একটা টেন্ডারবাজির একটা মামলা দেখাবেন, শিবিরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেখাবেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে না এই ক্ষেত্রে আমি বলবো না। আমি শিবিরের কথা বলছি না, যে ওই ছাড়া ওরা ধর্মীয় এক্সট্রিমিজম প্র্যাকটিস করে, কিন্তু এই যে টেন্ডারবাজি নিয়ে আমি কখনো দেখি নাই। এই টেন্ডারবাজির কথা কিন্তু ভাই, টেন্ডারবাজির এসব রাজনীতি ছাত্র রাজনীতিতে ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান। এটা তো আপনার শেয়ার করবেন না ভাই। হতে পারে কেন? আপনি ইতিহাস জানেন না? না, আমি শুনি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি ঢুকিয়েছে, এটা আমি শুনি নাই, আমি জানি না। আমি কোনো, আপনি যদি রেফারেন্স দিতে পারেন, আপনি একটা বই দেন, একটা বইয়ের নাম বলেন, আমি বইটা পড়বো। আমি আপনাকে দিব, প্লিজ অবশ্যই দিবেন। এরপরে হচ্ছে ঠিক আছে, আপনার জাহাঙ্গীরনগরে যে ঘটনা হচ্ছে, জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, এটা কি মিথ্যা কথা আছে ভাই? এটা আপনি জানেন? এটা আপনাদের এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব। এটা কোনো দালিলিক প্রমাণ নাই। এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই। ঠিক আছে, এই সব মিলিয়ে আমি এখন ছাত্রলীগের যে অবস্থা দেখছি ভাই, এটা আসলে কোনো ভদ্র মানুষ
এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা মা ধরুন ছাত্রলীগ, কিন্তু কেউ কলেজ হাই ছাত্র দলের ইমেজ আছে ভাই, ভাই প্রতিটা ছাত্র দলের ইমেজ আছে কোনো? প্রতিটা ই করলে তো ভাই সমস্যা হবে। আমি কথা বলতে পারি। ইলিয়াস সাহেব শেষ করুক, হ্যাঁ শেষ করুক, এরপর বলবেন। তো কোনো বাবা মা কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না। ছাত্রলীগ করে কোথায়? বিশ্ববিদ্যালয়ে এসে, যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে, আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে। এইটা কেউ এই ধরনের, মানে এটা তো ছাত্রলীগ কি করবে? ছাত্রলীগ তো কোনো নাম না, এটা এখন গালির নাম ভাই। আপনি রাব্বানী ভাই, আপনি এখন আপনার চেয়ারে বসে হয়তো কথা বলছেন, কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষের যে অনুভূতি সেটা একটু শুনুন। তারা কি মনে করে, আপনাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আপনি একটু নিজে মনে করুন। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর নুরু ভাইয়ের একটা, এই করোনার সময় ছাত্রলীগের চেয়ে বেশি ভালো কাজ কেউ করেছে? ছাত্রলীগের অর্ধেক কাজ কেউ করেছে এই পুরো করোনা কালে?